হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, পড়াশুনো করছো ভালো করে। অ্যাকচুয়ালি কয়েকদিন আমি একটু অসুস্থতা থাকার কারণে ভিডিও কয়েকদিন 3-4 দিন বানাতে পারিনি। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত সবার কাছে। তবে হ্যাঁ, ব্যাক টু ব্যাক আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিওগুলো আমি নিয়ে আসবো। যেগুলো বাকি থেকে গেছে সেগুলো অ্যাট এ টাইম কভার করে দেবো আমি। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে বেদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা। এর আগে আমরা হিস্ট্রির সিন্ধু সভ্যতা পড়েছি এবং সভ্যতার বিবর্তন খানিকটা দেখেছি। তো সেখানে আমরা দেখেছিলাম যে সিন্ধু সভ্যতা অ্যাকচুয়ালি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। সেখানকার যে টাউন প্ল্যানিং আমরা দেখেছি যথেষ্ট ডেভেলপড, ওয়েল ডেভেলপড। কিন্তু আজকে যে সভ্যতার কথা আমরা জানবো, দ্যাট ইজ বৈদিক সভ্যতা। এই বৈদিক সভ্যতা কিন্তু পুরোপুরি উল্টো। সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক, বৈদিক সভ্যতা পুরোপুরি গ্রামীণ একটা সভ্যতা। একদম সাদামাটা জীবন মানুষের, ছোট ছোট কুঁড়ে ঘর, পাতার ঘর, পর্ণকুটির যেগুলোকে বলছি আমরা। এবং সিন্ধু সভ্যতার সময়ের সঙ্গে এই সভ্যতার পার্থক্য এখানেই, তখনকার নগর সভ্যতা, এটা গ্রামীণ সভ্যতা। তো সেই হিসেবে সিন্ধু অধিবাসীরা তারা শিক্ষা দীক্ষায় অনেক বেশি এগিয়ে থাকার কথা। আর্কিটেকচার তাদের কাছে জানা ছিল, তারা পোড়া ইটের বাড়ি তৈরি করত। কিন্তু এখন আমরা দেখলাম, বা বৈদিক সভ্যতাতে এসে আমরা দেখব যে মানুষ মাটি দিয়ে বাড়ি বানাচ্ছে, কিংবা গাছের ডালপালা দিয়ে বাড়ি বানাচ্ছে, পাতা ব্যবহার করছে বাড়ি ছাওয়ার জন্য। তাহলে একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে, একটা বিস্তর বড় পরিবর্তন এসছে, যার জন্য একটাকে আমরা সিন্ধু সভ্যতা হিসেবে ধরছি আর একটাকে আমরা বৈদিক সভ্যতা বলে বলছি। ইতিহাসে দুটোকে ভাগ করা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে, একটা নগর সভ্যতা ছিল, তারপরে কেন গ্রামীণ সভ্যতা এলো? স্বভাবতই সিন্ধু সভ্যতার পতনটা হয়তো আমরা সেই অর্থে পড়িনি, কিন্তু খানিকটা যদি ইমাজিন করি, খানিকটা গেস করার চেষ্টা করি যে সিন্ধু সভ্যতা কেন ধ্বংস হয়েছে বা বৈদিক সভ্যতার জন্ম হয়েছে কেন, সেখানটা একটু আমরা বিশ্লেষণ করলে বা ইতিহাসটা একটু যদি আমরা ঘাঁটি বা নিজেরা যদি চিন্তা করে বুঝতে পারবো। এত বড় একটা নগর সভ্যতা, যে সভ্যতাতে রাস্তাঘাট যথেষ্ট সুন্দর ছিল, সেখানকার একটা গ্রিড প্যাটার্ন মেনটেন করে রাস্তাঘাট যথেষ্ট চওড়া, একদম যেটাকে বলছি আমরা পাকাপোক্ত রাস্তা ছিল। কিন্তু বৈদিক সভ্যতাতে এসে দেখছি আমরা মেঠো পথ, কাদা পথ। তাহলে সেই রাস্তাগুলোই বা গেল কোথায়? হতে পারে এমনটা আমাদের চিন্তা ভাবনা যে সিন্ধু সভ্যতা একটা নগরীয় সভ্যতা ছিল, সেখান থেকে বৈদিক সভ্যতা, যদিও বা একটা 200-250 বছরের গ্যাপ আমরা দেখব। নগরীয় সভ্যতা বা সিন্ধু সভ্যতা হিসেবে আমরা পড়েছিলাম প্রায় 2500 থেকে 1750 BC পর্যন্ত। বৈদিক সভ্যতা যখন আমরা পড়বো, সেই সভ্যতার সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে এই যে 200-250 বছরের একটা গ্যাপ, এই গ্যাপিংটা কেন হলো? চলো একটু আমরা এই বিষয়টা নিয়ে আলোকপাত করি। সিন্ধু সভ্যতা মূলত ধ্বংস হয়েছিল যে কারণগুলো উঠে এসছে, তার মধ্যে প্রধান যে কারণটা ছিল সেটা হচ্ছে বাড়। বাড় বলতে বন্যার কারণে হঠাৎ করে দেখা যাচ্ছে জলস্তরের বৃদ্ধি, কিংবা জলস্তরের বৃদ্ধি মানে সিন্ধু এবং তার উপনদীগুলোতে জলস্তরের বৃদ্ধি, যেটাকে হঠাৎ করে জলস্তরের বৃদ্ধিকে আমরা বাড় বলি, তাই না? আমাদের দামোদর নদীতে আসে বলে বাংলার দুঃখ বলা হয়, কোশি নদীতে আসে বলে বিহারের দুঃখ বলা হয়, তাই না? আমরা কিছুদিন আগে যে উত্তরাখণ্ডে যে ঘটনাটা ঘটলো, কিংবা আগের বছর সিকিমে যে ঘটনাটা ঘটলো, হঠাৎ করে বাড় চলে এসছে। হঠাৎ করে বাড় আসার কারণে কি হয়েছে? ওই জায়গাটা পুরো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাহলে সিন্ধু সভ্যতাতে ঠিক এইরকম একটা ঘটনা, যেটা সর্বজন গৃহীত, সবাই মিলে যে কারণটাকে সব থেকে বেশি রেসপন্সিবল বলে মনে করেছেন ঐতিহাসিকগণ, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় প্রমিনেন্ট কারণ। আবার অনেকে বলেছে যে বৈদিক সভ্যতার অধিবাসী যারা, অর্থাৎ মূলত আর্যরা, আরিয়ানস বলা হয়, এরাই কি করেছে? সিন্ধু সভ্যতাকে সিন্ধু সভ্যতার ধ্বংস করেছে। এরাই মূলত সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ, অনেকটাই বলেছে। তো এই যে কন্ট্রোভার্সিয়াল পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, কেন ধ্বংস হয়েছে তখন তো লিখিত কোনো প্রমাণ পাওয়া যায়নি, তো সেই হিসাবে আমরা গেস করতে পারি। বেসিক প্রধান কারণ হিসেবে ওটা পাচ্ছি। এইবার যখন বলা হচ্ছে যে সিন্ধুর বৈদিক সভ্যতার যারা অধিবাসী, মূলত আর্যরা সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ, যদি তাই হয়, স্বভাবতই বা ন্যাচারালি আমরা যদি আমাদের কথা ভাবি, ধরো আমি
কোন একটা জায়গায় যাচ্ছি অ্যাকোয়ার করতে বা আক্রমণ করতে। সেখানে গিয়ে যখন দেখলাম একটা বিরাট বড় অট্টালিকা, সুন্দর বাড়ি, আমি তাকে হয়তো ধরেই নিলাম রাগের বা ক্ষোভের কারণে আমি তাকে ধূলিসাৎ করে দিলাম, ধ্বংস করে দিলাম। আমি সেখানে গিয়ে হয়তো থাকতে চাইছি বা সেই জায়গায় আমি থাকবো। বৈদিক সভ্যতার ইতিহাস যদি আমরা পড়ি, সেখানে বৈদিক অধিবাসীরা তো আর কিছু সময়ের জন্য ছিল না, যে 2-4 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 20 দিন, এরকম তো ব্যাপার ছিল না। তারা একটা দীর্ঘ সময় ধরে সেখানটাতে থেকেছে। তাহলে যদি থাকে, তোমরাই বলো যে একটা সুন্দর অট্টালিকার মতো বাড়ি কেউ ভেঙে দিয়ে বন জঙ্গলে পাতার কুটির করে কেউ থাকবে? থাকবে কি? থাকবে না, তাই না? তো এরকম প্রচুর কারণ আছে, যে কারণগুলো দেখা যাচ্ছে কিছু কন্ট্রোভার্সি আছে, কিছু হতে পারে, এরকম এরকম ঘটনাগুলো ঘটেছে। তো যাই হোক, সেই জায়গায় যাচ্ছি না। মূলত বৈদিক সভ্যতাতে যারা ছিলেন বা ওই সময়কার মানুষ, তাদের কিছুজন ছিলেন আর্য, কিছুজন ছিলেন অনার্য। আর্য কাদের বলছি আমরা? আর্য হচ্ছে যাদের গায়ের রং ছিল অতীব ফর্সা, অর্থাৎ ধবধবে ফর্সা, তাদেরকে বলা হচ্ছে আর্য। যারা একটু কালো, যাদের গায়ের রং ফর্সা নয়, তাদেরকে বলা হচ্ছে অনার্য। এবং আর্য আর অনার্য দুই ধরনের অধিবাসী কিন্তু বৈদিক সভ্যতার সময়ে ছিল। অর্থাৎ বৈদিক সভ্যতার সময়কালীন যে সকল মানুষ ছিলেন, তারা বেসিক্যালি দুটো ভাগে বিভক্ত। একটাকে আর্য বলা হচ্ছে, একটাকে অনার্য বলা হচ্ছে। যাদের গায়ের রং ফর্সা, সুঠাম দেহ, সুন্দর দেখতে, তাদেরকে বলা হচ্ছে আর্য, আর বাকিদেরকে বলা হচ্ছে অনার্য। বোঝা গেল? তাহলে বৈদিক সভ্যতা, যেটা হচ্ছে সিন্ধু পরবর্তী সভ্যতা, সিন্ধু সভ্যতা নগর কেন্দ্রিক, বৈদিক সভ্যতা গ্রাম কেন্দ্রিক। সিন্ধু সভ্যতা ব্রোঞ্জযুগীয় সভ্যতা, এবং বৈদিক সভ্যতার সময় আমরা দেখব লোহা আবিষ্কার হয়েছে। লোহা আবিষ্কার হওয়ার পরে যথেচ্ছভাবে বৃক্ষছেদন হয়েছে, বৃক্ষকে কাটা হয়েছে, গাছ কাটা হয়েছে। সভ্যতার অগ্রগতি মানে গাছ নিধন হচ্ছে বা হবে। বোঝা গেল? তাহলে এইরকম একটা ফেজ, যেটা হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছে, 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়কালটা চলেছে। তারপর আমরা দেখব এই বৈদিক সভ্যতার অধিবাসীরা ছোট ছোট গ্রামে বাস করতে করতে কয়েকটা গ্রাম নিয়ে একটা জন গঠিত হচ্ছে, সেখান থেকে জনপদ তৈরি হচ্ছে, আবার অনেকগুলো জনপদ মিলে বিরাট একটা এলাকা মহাজনপদ বলা হচ্ছে। আমরা ইতিহাসে 16টা মহাজনপদের কথা জানবো ঠিক এই বৈদিক সভ্যতার পরে পরের সময়টাতে, যেখানে সব থেকে শক্তিশালী অংশ পাবো মগধ। আমরা পরের ক্লাসে সেগুলো পড়ব। তাহলে আজকে এইরকম একটা সভ্যতা, যে সভ্যতাতে গ্রাম ছিল প্রধান কেন্দ্র, গ্রামীণ একেবারে সাদামাঠা একেবারে সভ্যতা। ওকে, চল। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা বৈদিক সভ্যতার সময়কাল। সময়কালটা তোমরা দেখতেই পাচ্ছ, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল। একে আমরা এই যে বড় সময়, এই বড় সময়টাকে আমরা কি করছি? দুটো ভাগে ভাগ করছি। কি করছি আমরা? দুটো ভাগে ভাগ করছি। কি কি? একটাকে বলা হচ্ছে ঋক বৈদিক পিরিয়ড, ঋক বৈদিক পিরিয়ড, আর একটা বলছে উত্তর বৈদিক পিরিয়ড বা পরবর্তী বৈদিক পিরিয়ড। ঋক বৈদিক পিরিয়ড মানে যেটা অনেক আগে, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ সময়টাকে আমরা বলছি ঋক বৈদিক পিরিয়ড। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার ঋক বৈদিক পিরিয়ড কেন বলবো? তার কারণ হচ্ছে এই সময় ঋগ্বেদ রচনা করা হয়েছিল, যেটা শুধু হিন্দু ধর্মের নয়, ভারতবর্ষের ইতিহাসে প্রাচীনতম সাহিত্য যদি বলা হয়, প্রাচীনতম লিটারেচার যদি বলা হয়, একদম ওল্ডেস্ট, সেটাকে আমরা বলছি ঋগ্বেদ। প্রাচীনতম বেদ ঋগ্বেদ, প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ, যেটা এই সময় রচনা করা হয়েছিল, অর্থাৎ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ সময়কালে রচনা করা হয়েছিল বলে তাই একে আমরা বলছি ঋক বৈদিক পিরিয়ড। শুধু কি ঋগ্বেদ রচনা হয়েছিল? না, সামবেদ যজুর্বেদও রচনা হয়েছিল। তোমরা হয়তো জানো সাধারণ বিষয় যে বেদ 4 প্রকার, ঋক, সাম, যজু অ্যান্ড অথর্ব। ঋক, সাম, যজু এই সময় রচনা করা হয়েছিল, অর্থাৎ ঋক বৈদিক পিরিয়ডে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের সময়টাতে, অর্থাৎ এই 500 বছরের যে টাইম স্প্যান বৈদিক সিভিলাইজেশনের, সেখানেই ঋক, সাম, যজু রচনা করা হয়েছিল। এই তিনটেকে একসঙ্গে আমরা বলছি বেদত্রয়ী। তাহলে কোশ্চেনে পড়তে পারে যে নিম্নোক্ত কোনটি বেদত্রয়ীর অংশ নয়? বলে অথর্ববেদ অপশানে থাকলে অথর্ববেদ করবে, অথর্ববেদ অপশানে তো অবশ্যই থাকবে, তাহলে অথর্ববেদ করবে। কারণ ঋক, সাম, যজু এই তিনটেকে মিলেই বলা হচ্ছে বেদত্রয়ী। ঠিক আছে, এই বেদত্রয়ীটা এই ঋক বৈদিক সময়ে রচনা করা হয়েছিল। যেহেতু ঋগ্বেদ প্রাচীনতম গ্রন্থ, ওল্ডেস্ট লিটারেচার,
তাই আমরা এই যুগটাকে বলছি ঋগ্বৈদিক। সময়কাল 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। উত্তর বৈদিক 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় অথর্ববেদ রচনা হয়েছে। অথর্ববেদের বিষয়বস্তু যদি আমরা কালচার করি, সেখানে কি দেখবো জানো? সেখানে দেখবো মানুষের মধ্যে বুজরুকি আস্তে আস্তে করে বাড়ছে। সেখানে আমরা দেখব ব্রাহ্মণদের প্রাধান্যটা পাচ্ছে উত্তর বৈদিক কালে, যেখানে ব্রাহ্মণরা যেহেতু নিজেদেরকে ভগবানের সঙ্গে তুলনা করা শুরু করেছে, যেহেতু তারা পুজো অর্চনা করে, ভগবানের পুজো অর্চনা করে, তাই তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করে। তো যখনই ভগবানের পুজো করছে, নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করছে, সমাজের অন্যান্য মানুষের উপর একটা ভীতির সঞ্চার হচ্ছে। কিরকম? ধরো কারো বাড়িতে যজ্ঞ করা হবে, প্রায়শ্চিত্ত করা হবে, অন্তিম সংস্কার জাতীয় কোনো অনুষ্ঠান হবে, বিষাদের অনুষ্ঠান, সেখানে গিয়ে ব্রাহ্মণরা বলছে আমাকে এই দিতে হবে, ওই দিতে হবে, এইভাবে যজ্ঞ করতে হবে, ওইভাবে যজ্ঞ করতে হবে। তা শুধু তাই নয়, এই সময় ব্রাহ্মণরা বলতে শুরু করলো বলি দিতে হবে, তোমার সব থেকে প্রিয় জিনিসটাকে বলি দিতে হবে। নরবলি প্রথা শুরু হচ্ছে এই সময়টাতে, তান্ত্রিকতা শুরু হচ্ছে, কালা জাদু, বশীকরণ, এইরকম ঘটনাগুলো ঘটতে চলছে। তোমার বাড়ির বৈদিক যুগে আমরা যদি দেখি সব থেকে প্রিয় পশু হচ্ছে গাভী বা গরু। গরু দান করতে হবে ব্রাহ্মণকে। ব্রাহ্মণটা তোমার বাড়িতে এসে যজ্ঞ করবে, পুজো করবে, তার বিনিময়ে যে পারিশ্রমিক নেবে সেটা দেখা যাচ্ছে তুমি দিতে পারবে না, তোমার বাড়ি থেকে সেটা প্রোভাইড করা সম্ভব নয়। কিন্তু ব্রাহ্মণরা সেই পুজো অর্চনার পরিবর্তে দক্ষিণা হিসাবে এই সকল চাপিয়ে দিচ্ছে মানুষের ওপরে। মানুষ বিভ্রান্তিকর পরিবেশ পরিস্থিতির মধ্যে যাচ্ছে, মানুষ একদম অস্থির হয়ে পড়ছে। সেই যুগ হচ্ছে উত্তর বৈদিক কাল। তারপরেই দেখব ব্রাহ্মণদের বিরুদ্ধে একটা প্রতিবাদী আন্দোলন তৈরি হবে, একটা প্রতিবাদী চরিত্র আস্তে আস্তে করে উঠে আসবে। ক্ষত্রিয়রা বেসিক্যালি ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস দেখাবে। বৈশ্যশূদ্র তো নিশ্চয়ই দেখাতে পারবে না। আমরা দেখব যে চতুর্বর্ণ প্রথা, এই যে চতুর্বর্ণের কথা আমি বলছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঋগ্বৈদিক কালে যে যে কাজ করতো তাকে তার ডেজিগনেশন অনুযায়ী এইভাবে বর্ণে ভাগ করা হতো। যেমন ধরে যারা পূজা অর্চনাতে পারদর্শী, ভালো সংস্কৃত মন্ত্র বলতে জানতো, পুজো অর্চনা করতো, তাদেরকে বলা হতো ব্রাহ্মণ। যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী তাদেরকে বলা হতো ক্ষত্রিয়। যারা ব্যবসা বাণিজ্যে পারদর্শী তাদেরকে বলা হতো বৈশ্য। আর যারা এই তিনটে কলাতে পারদর্শী নয়, যারা এই তিন শ্রেণীর মানুষকে সেবা করত, সার্ভিস দিত, তাদেরকে বলা হতো শূদ্র। তাদের মধ্য থেকে যদি কেউ যুদ্ধবিদ্যায় পারদর্শী হতো তাহলে তাকে ডেজিগনেট করা হতো ক্ষত্রিয় বলে। এটা ছিল ঋগ্বৈদিক কালে, কর্মের উপর ডিপেন্ড ছিল। উত্তর বৈদিক কালে আমরা দেখব ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয়, বৈশ্যর ছেলে বৈশ্য, আর শূদ্র সারা জীবনই শূদ্র থেকে যাচ্ছে। তাহলে এইরকম একটা পরিবর্তন আসতে শুরু করলো, সেই জন্য আমরা দুটো ভাগে ভাগ করছি। তাহলে ঋগ্বৈদিক পিরিয়ডটা ভালো ছিল, সেখানে মানুষের মধ্যে একটা সহানুভূতি ছিল, মানসিকতা, সক্ষতা, ভদ্রতা, সহমর্মিতা ছিল। কিন্তু এই যুগে দেখলাম ব্রাহ্মণদের দাবদাবা, ব্রাহ্মণদের প্রেসার আস্তে আস্তে করে বাড়তে শুরু করলো। মানুষ এই জায়গা থেকে নিস্তার চাইতে লাগলো। ফলে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মের মতো ধর্ম বেরিয়ে এলো। সমাজে ধর্মের একটা প্রতিবাদ বা ধর্মীয় একটা প্রতিবাদ তৈরি হলো। মানুষ চাইলো যে না, আমরা এই ধর্ম থেকে, এই ব্রাহ্মণ্য ধর্ম থেকে বেরোতে চাইছি, ব্রাহ্মণদের এই যে গোঁড়ামি থেকে বেরোতে চাইছি, ব্রাহ্মণদের যে অপ্রয়োজনীয় অত্যাচার সেখান থেকে আমরা বেরিয়ে যেতে চাইছি। তাই তারা কেউ বৌদ্ধ ধর্ম দীক্ষা নিচ্ছে, কেউ জৈন ধর্মে চলে যাচ্ছে। এগুলো আমরা পড়ব। তো দেখো, এই সময়টাকে আমরা বলছি বৈদিক সভ্যতা, তাকে আমরা বলছি গ্রামীণ সভ্যতা। একদম ছোট ছোট বাড়ি, পাতা দিয়ে ছাউনি করা বাড়ি, মানুষ জঙ্গলে বাস করছে, ছোট্ট কুঁড়ে ঘর করে, ছোট্ট আশ্রম করে, পর্ণ কুটির বলা হচ্ছে। তাই জন্য এটা তোমরা মনে রাখবে, গ্রামীণ সভ্যতা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? গ্রামীণ সভ্যতা। এই সভ্যতাকে আমরা আবার বলছি লৌহযুগীয় সভ্যতা। দুটো ইনফরমেশনই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সিন্ধু সভ্যতাকে আমরা বলছি ব্রোঞ্জযুগীয় সভ্যতা, কারণ সেই সময় ধাতু হিসেবে ব্রোঞ্জের ব্যবহার আমরা পেয়েছি। তারা জানতো কিনা জানি না, ওইটাকে ব্রোঞ্জ বলে, তারা জানতো কিনা জানি না, বাট ব্রোঞ্জ ব্যবহার করেছে। তাদের যে ব্যবহারিক পদার্থ, আর্কিওলজিক্যাল যে এভিডেন্স আমরা পেয়েছি, খনন করে যে তাদের ব্যবহার্য জিনিসপত্রের হদিশ পেয়েছে, সেখানে দেখছি যে ব্রোঞ্জ দিয়ে তৈরি সেগুলো। কিন্তু এই সময় বৈদিক সভ্যতার সময়ে আমরা যে সকল ব্যবহার্য জিনিসকে মাটি খুঁড়ে পেয়েছি তাকে আমরা বলছি, সেখানে দেখা যাচ্ছে লোহা ব্যবহার করেছে। তারা লোহা বলে জানতো কিনা জানি না, কিন্তু আমরা দেখছি যে লোহা তারা ব্যবহার করত। তাই এটাকে বলা হচ্ছে লৌহযুগীয় সভ্যতা। মাইন্ড ইট,
পরীক্ষাতে কিন্তু এই জায়গাটা আসতে পারে। সিন্ধু সভ্যতা ব্রোঞ্জযুগীয় সভ্যতা আর বৈদিক সভ্যতা লৌহযুগীয় সভ্যতা। এখানকার নির্মাতা কারা? আর্যরা। ওই যে একটু আগে তোমাদেরকে বললাম, যাদের গায়ের রং ধবধবে পরশা, দেখতে সুন্দর, সুঠাম শরীর, লম্বা লম্বা চেহারা, তাদেরকে বলা হচ্ছে আর্য। যাদের গায়ের রং একটু কালো, একটু বেঁটে, দেখতে হয়তো অতটা সুন্দর নয়, তাদেরকে বলা হচ্ছে অনার্য। নির্মাতা কারা? আর্যরা। তো আমি তোমাদেরকে যে কন্ট্রোভার্সিয়াল পরিবেশের কথা বললাম, যে আর্যদের এই যে আর্যদের যে পরিচয়, তারা কোথায় থাকতো, কোথা থেকে এসেছে, বৈদিক সভ্যতাতে আর্য কোথা থেকে এলো, হঠাৎ করে কি গজিয়ে উঠলো, না সিন্ধু সভ্যতার অধিবাসী যারা এরকম পরবর্তীকালে বৈদিক সমাজের সঙ্গে যুক্ত হয়ে তারা আর্য হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়েছে। কন্ট্রোভার্সিয়াল বিষয়ে যাচ্ছে না, শুধু জাস্ট একটু বলছি, সিন্ধু সভ্যতার অধিবাসী যদি এরা হতো, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে তার দাদু কোল হলেও তাদের মধ্যে এই ধ্যান ধারণা থাকতো, নগরকেন্দ্রিক ধ্যান ধারণা। তারা নিশ্চয়ই, এরা যদি সিন্ধু সভ্যতার লোক হতো, তাহলে সুন্দর রাস্তাটা তৈরি করতে জানতো, সুন্দর বাড়িটা বানাতে জানতো, তাই না? এরা কিন্তু ভারতবর্ষের অধিবাসী নয়। বেসিক্যালি সপ্তসিন্ধু এলাকাতে বাস করতো, এসেছে কোথা থেকে? মধ্য এশিয়া থেকে। এসেছে মধ্য এশিয়া থেকে, কারণ তার কিছু প্রমাণ আমরা পেয়েছি, যেই প্রমাণের উপর ডিপেন্ড করে আমরা এই কথাটা বলতে পারি, বা সর্বজন গৃহীত যে ধারণা, সেটাকেই বলা হচ্ছে কি মধ্য এশিয়া তত্ত্ব। ম্যাক্স মুলার তিনি বলেছেন মধ্য এশিয়া থেকে আর্যরা ভারতবর্ষে এসেছে, এসে সপ্তসিন্ধু এলাকাতে এই লোহার ব্যবহার শিখে গেছে। ফলে কি হচ্ছে, লোহার অস্ত্রশস্ত্র তৈরির পরে প্রচুর বৃক্ষচ্ছেদন হয়েছে, বৃক্ষচ্ছেদন করে তারা কি করেছে, সেখানে বসবাস করার চেষ্টা করেছে। সেই সভ্যতাকেই আমরা বলছি বৈদিক সভ্যতা। এইবার যেটা কোশ্চেন পড়ে পরীক্ষাতে, আর্য শব্দের অর্থ কি? এই যে বললাম, যাদের গায়ের রং ফর্সা, যারা দেখতে সুন্দর, যারা শ্রেষ্ঠ মনে করে নিজেদেরকে, তাদেরকেই বলা হচ্ছে আর্য। সেই জন্য আর্য শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা সৎ বংশজাত, সৎ বংশের সন্তান। সৎ বংশ মানে উঁচু বংশে, শ্রেষ্ঠ বংশে, উন্নত জাতির বলতে পারি আমরা বর্তমান সেন্সে। উন্নত জাতির, নিচু জাতি নয়, উন্নত জাতি। তো সৎ বংশজাত বা শ্রেষ্ঠ, তোমরা উত্তর করবে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ বংশজাত। উত্তর ভারতের আর্যীকরণ যিনি করেছিলেন তিনি হচ্ছে গৌতম রাহুগড়। দক্ষিণ ভারতের আর্যীকরণ যিনি করেছিলেন তিনার নাম অগস্ত্য ঋষি। বোঝা গেল? নেক্সট, আর্যদের মূল নিবাস সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। তো কিছু মতামত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কে কোন কথাটা বলেছে সেটা কিন্তু পরীক্ষাতে আসে। যেমন ধরো বাল গঙ্গাধর তিলক, লাল বাল পাল, নিশ্চয়ই পড়েছ। ভারতের স্বাধীনতা আন্দোলনে ইনার অবদান অনস্বীকার্য, ইনার বিরাট বড় অবদান। বাল গঙ্গাধর তিলক, স্বরাজ, গণপতি উৎসব, এগুলো আমরা পড়েছি। বাল গঙ্গাধর তিলক তিনি বলছেন, এই যে বৈদিক সমাজে বৈদিক শব্দ, তিনি তো ওই সময়কার লোক নয়, তিনি তো ঊনবিংশ শতকের লোক। তিনি বলছেন, তিনি হিস্ট্রিটাকে কালচার করছেন, যখন ভারতবর্ষের মানুষকে তিনি উদ্বুদ্ধ করতে চাইছেন, স্বাধীনতা সংগ্রামে তাদেরকে লিপ্ত করতে চাইছেন, ইংরেজদের বিরুদ্ধে তাদেরকে আন্দোলন করার জন্য উৎসাহ দিচ্ছেন, তখন তিনি বলছেন যে ভারতবর্ষের আদি মানুষ আর্য, অনার্য, যাদের গায়ের রং কালো, তিনি তো মহারাষ্ট্রের লোক। তিনি কি বলছেন? তিনি বলছেন আমরাই ভারতবর্ষের পুরনো মানুষ। এবং তখন সেটা বলতে গিয়ে তিনি বলছেন, ভারতবর্ষের যে আর্যদের কথা আমরা পড়েছি, সেই আর্যরা ভারতবর্ষে এসছে মেরু প্রদেশীয় অঞ্চল থেকে। তাই তারা যে আর্যদের কথা আজ বৈদিক সভ্যতাতে আমরা পড়ছি বা নির্মাতা হিসেবে জানছি, তাদের গায়ের রং ফর্সা, তারা বলিষ্ঠ দেহ, তারা উচ্চতা অনেক বেশি। এরা কোথা থেকে এসছে? এরা এসছে আমাদের আর্কটিক অঞ্চল থেকে, মেরু প্রদেশীয় অঞ্চল থেকে। কে বললেন? বাল গঙ্গাধর তিলক। দয়ানন্দ সরস্বতী তিনি বললেন যে না, যে আর্যদের কথা আমরা জানছি বৈদিক সভ্যতার নির্মাতা যারা, তারা এসেছেন তিব্বত থেকে। কোথা থেকে এসেছেন? তিব্বত থেকে। ম্যাক্স মুলার বলছেন যে না, মধ্য এশিয়া থেকেই কিন্তু ভারতবর্ষে আর্যদের আগমন। এসে তারা কোথায় বসবাস স্থাপন করেছে? সপ্তসিন্ধু অঞ্চল। গাইলস মনে রাখার দরকার নেই, অবিনাশ চন্দ্র বাবুর কথাটা মনে রাখতে হবে। অবিনাশ চন্দ্র বাবু তিনি বলেছেন যে না, ভারতবর্ষে আর্য যাদেরকে বলা হচ্ছে, তারা সপ্তসিন্ধু এলাকাতেই আগে থেকে বসবাস করত। তিনি আর কিন্তু এক্সপ্লেনেশন দেননি যে এরা কারা বা কি বৃত্তান্ত, বা সেগুলোতে আমরা যাচ্ছিও না। অবিনাশ চন্দ্রবাবু তিনি বললেন যে সপ্তসিন্ধু এলাকাটা, সেখানেই আর্যরা থাকতেন, ওখানেই মূল অধিবাসী যদি হয়, তারা সপ্তসিন্ধু এলাকার অধিবাসী। পরবর্তীকালে তারা গাঙ্গীয় অববাহিকা অঞ্চলের দিকে খানিকটা এগিয়ে গেছে।
বোঝা গেল? তাহলে এই তিনটে জিনিস তোমরা মনে রাখবে। বাল গঙ্গাধর তিলক তিনি বলেছেন মেরু প্রদেশের লোক, মেরু প্রদেশ থেকে ভারতবর্ষে এসছে। ম্যাক্স মুলার বলছেন না না মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এসছে। আর অবিনাশ চন্দ্রবাবু বলছেন যে না ওরা ভারতীয়, ভারতবর্ষে আগে থেকেই ছিলেন। কোথায় ছিলেন? সপ্ত সিন্ধু অঞ্চলে ছিলেন। নেক্সট, বৈদিক যুগে কিছু নদীর কথা জানবো আমরা। বৈদিক যুগে বা ঋগ্বেদে কিছু নদীর কথা বলা আছে। নামগুলো হয়তো তখন আলাদা ছিল, বর্তমানে আমরা নামগুলোকে পরিবর্তন করে দিয়েছি। ইংরেজদের সময়কারও প্রচুর নাম আমরা পরিবর্তন করে দিয়েছি। কলকাতা আগে ক্যালকাটা বলা হতো, ইংরেজরা তাকে একটু ব্যঙ্গ করে উচ্চারণ করতে ক্যালকুত্তা বলতো। ক্যালকাটা ছিল, বর্তমানে আমরা কলকাতা করে দিয়েছি, তাই না? তো সেরকম কিছু নদীর নাম যেগুলো বেদে তার উল্লেখ আছে, সেই নামগুলো বর্তমানে আমরা পরিবর্তন করে দিয়েছি। তাহলে বেদে কি নাম ছিল সেই হিসেবে কিন্তু আমাদের পড়তে হবে, পরীক্ষাতে আসে। যেটাকে আমরা এখন বলছি ঝেলাম, বেদে তার উল্লেখ আছে বিতস্তা হিসেবে। কি করে ওই ঝেলাম বিতস্তা আমরা বুঝলাম? নদীর যে বর্ণনা করা হয়েছে সেই বর্ণনা অনুযায়ী দেখা যাচ্ছে যে বর্তমানে যে ঝেলাম নদী সেটাকেই বৈদিক অধিবাসীরা বা আর্যরা বিতস্তা বলতো। বোঝা গেল? তাহলে ঝেলম কি নামে পরিচিত ছিল? বিতস্তা। চেনাব কি নামে পরিচিত ছিল? আশিকিনী। রাভি ছিল পুরুষানী। এই দুটো তোমাদের ভালো করে মনে রাখো, এই দুটো মনে রাখলেই কাজ চলে যাবে। চেনাবকে কি বলা হতো? আশিকিনী। চেনাবকে আশিকিনী, চেনাবকে আশিকিনী, চেনাবকে আশিকিনী। বর্তমানে যেটাকে চন্দ্রভাগা বলা হচ্ছে, চন্দ্র আর ভাগা দুটো মিলিত প্রবাহ এসছে, এসে কি তৈরি করেছে? চেনাব নদী তৈরি করেছে, চন্দ্রভাগা নদী তৈরি করেছে, যেটা সিন্ধুর বাম তীরের উপনদী, বাম তীরের লেফট হ্যান্ড ট্রিবিউটারি বলা হয়। রাভি বা যেটাকে আমরা ইরাবতী বলছি, সিন্ধু সভ্যতা পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম হরপ্পা কেন্দ্রটা কোথায় পাওয়া গেছে? এই রাভি নদীর তীরে পাওয়া গেছে, ইরাবতী নদীর তীরে পাওয়া গেছে আমাদের হরপ্পা কেন্দ্র। সিন্ধু নদীর তীরে পাওয়া গেছে মহেঞ্জোদারো কেন্দ্র। এ দুটো কোশ্চেনও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো চেনাব তাকে আমরা কি নামে জেনেছি? বৈদিক লিটারেচার অনুযায়ী অ্যাকর্ডিং টু বেদ আমরা জেনেছি আশিকিনী। রাবিকে বলছি পুরুষানী। এই যে বিয়াস, বর্তমানে যেটাকে আমরা বিয়াস বলছি, যেটা শতদ্রু নদীতে এসে মিশেছে, শতদ্রুর উপনদী হচ্ছে বিয়াস। শতদ্রু অ্যান্টিসিডেন্ট রিভার তৈরি হয়েছে কৈলাস রেঞ্জ থেকে, মানসরোবর থেকে তৈরি হয়েছে, তৈরি হয়ে কি হয়েছে ভারতবর্ষে শিবকলা গিরিপথ দিয়ে ঢুকেছে। সেইখানে এসে কি হচ্ছে হিমাচল প্রদেশে বিপাশা, যেটা হচ্ছে বর্তমানে আগে বেদে উল্লেখ আছে এই নদীটার নাম বিপাশা, সেই বিপাশা শতদ্রুর সঙ্গে মিক্সড হয়েছে। যেটাকে বর্তমানে আমরা সতলুজ বলছি সেটাকে শতদ্রী বলা হতো। গোমতী যেটাকে বলছি আমরা বর্তমানে, সেটা আগের নাম ছিল গোমল। যেটা আমরা ঘরঘরা বলছি সেটাকে আগে বলা হতো সরস্বতী, এটাও কিন্তু পবিত্র নদী। এরকমটা বলা হচ্ছে কোথাও কোথাও শাস্ত্র মানে ধর্মগ্রন্থে, যে সরস্বতী নদী এতটাই পবিত্র যে কিনা পরবর্তীকালে মানুষের মধ্যে যে পাপ বেড়েছে, মানুষের মধ্যে পবিত্রতা কমেছে, তার ফলে কি হয়েছে, যাতে না অপবিত্র হাত এই নদীতে টাচ করে বা এই নদীর জলে কোনো অপবিত্র হাত এসে যাতে না স্পর্শ করে, সেই জন্য নদীটা নাকি গায়েব হয়ে গেছে, মাটির তলা থেকে চলছে, যাতে পরে না তাকে কেউ স্পর্শ করতে পারে। মানুষের মধ্যে এত পাপ বেড়েছে, কিন্তু আসলে তা নয়। যারা ভাঙর পড়েছো, যারা যারা তরাই পড়েছো, যারা ভাবর পড়েছো, তারা প্রত্যেকেই বিষয়গুলো ভাবর, বিশেষ করে ভাবর তরাই যারা পড়েছো জিওগ্রাফিক্যাল কনটেক্সটে, তারা বুঝতে পারবে যে এই নদীটা বর্তমানে আছে না নেই বা কিভাবে আছে। ঠিক আছে? তো দেখো, সব থেকে উল্লেখযোগ্য নদী হচ্ছে সিন্ধু, আর দ্বিতীয় উল্লেখযোগ্য নদী হচ্ছে সরস্বতী। এই ইনফরমেশনটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতেই হবে। সব থেকে উল্লেখযোগ্য নদী অর্থাৎ বেদে সব থেকে যার কথা বেশিবার বলা হয়েছে, দ্যাট ইজ সিন্ধু। প্রবাবলি 176 টাইমস বলা হয়েছে সিন্ধুর কথা, 176 বারের কাছাকাছি বলা হয়েছে সিন্ধু। দ্বিতীয় উল্লেখযোগ্য নদী হচ্ছে সরস্বতী। নেক্সট আমরা কি দেখব? সিন্ধু সভ্যতার কিছু তথ্য পরীক্ষাতে যেগুলো এসেছে। প্রিয় পশু হচ্ছে গাভী বা গাই। আমরা জানি মানুষ সর্বপ্রথম যে পশুকে পোষ মানিয়েছিল কুকুর। বুর্জহমে আমরা পেয়েছি যে কুকুরের সঙ্গে, তার প্রভুর সঙ্গে কুকুরকে সমাধিস্থ করা হয়েছে, বুর্জহমে আমরা পেয়েছি। তো কুকুর হচ্ছে মানুষের প্রথম গৃহপালিত পশু। তারপরে সেটা সিন্ধু সভ্যতার সময় আমরা দেখেছি। তারপরে যে পশুটার কথা আমরা জানবো, দ্যাট ইজ গাভী, গরু। এই সময় গরুকে বলা হতো গাবিষ্ঠী। আর এই সময় যে কিছু পরিমাপের একক ব্যবহার হতো, গাভ্যদ্যুতি, এইসব পুরোটাই গরুর উপর ডিপেন্ড করে। গরু খুব খুব প্রমিনেন্ট, খুব ভাইটাল একটা প্রাণী, যাকে বৈদিক সমাজের অধিবাসীরা অর্থাৎ আর্যরা ভগবান হিসেবে পুজো করত, ভগবানের চোখে দেখত। গরু নিয়েই যুদ্ধ হতো। ঠিক আছে? নেক্সট দেখো, বাসস্থান সিন্ধু নদীর উপত্যকায় বা সপ্ত সিন্ধু অঞ্চল।
তাদের ভাষা কি ছিল? সংস্কৃত। ভাষা কি ছিল? সংস্কৃত। আমরা এই সকল তথ্য কোথা থেকে পাচ্ছি? পাচ্ছি আমরা বেদ থেকে। কোথা থেকে পাচ্ছি? বেদ থেকে। ঋক্সাম, যজু আর অথর্ব বেদ থেকে। পরবর্তীকালে আর বেশ কিছু সাহিত্য রিলেটেড লিটারেচার আবিষ্কার হয়েছে, সেগুলো থেকেও আমরা এই সময়কার ইনফরমেশন জানতে পারি। পরীক্ষাতে পড়ে এই বেদ 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 করে যে চিৎকার করছে, ঋক্সাম, যজু, অথর্ব বেদ বলে চিৎকার করছে, এই বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ জ্ঞান। বেদের অপর নাম শ্রুতি। কেন না, একটা সময় ছিল গুরুগৃহে থেকে গুরুর পরামর্শ শুনে শুনে মনে রাখতে হতো, অর্থাৎ শিক্ষা গ্রহণটা করতে হতো গুরুর পরামর্শ শুনে শুনে, এবং সেটাকে মনে রেখে রেখে। লেখার কোনো বন্দোবস্ত ছিল না। সেই জন্য এই যে বেদের যে জ্ঞান, এই বেদের জ্ঞানটা পরবর্তীকালে সংকলন করা হয়েছে। একসঙ্গে ধরো অনেককে বসিয়ে তারা কি কি শিখেছে সেগুলো তারা বলছে, সেগুলোকে পুঁথিবদ্ধ আকারে লেখা হচ্ছে। কে লিখছেন? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ভদ্রলোক। তিনি কি করছেন? তিনি বেদের এই যে শুনে শুনে যে জিনিসগুলোকে মনে রাখতো শিষ্যরা গুরুর কাছ থেকে শুনে শুনে, সেইগুলোকে একসঙ্গে তাদের মুখ নিঃসৃত কথাগুলোকে একটা খাতাতে নোট করা হয়েছে, একটা বইতে নোট করা হয়েছে। কোনো বইকে বলছি আমরা বেদ, ঋগ্বেদ, কোনটাকে বলছি সামবেদ, কোনটাকে বলছি যজুর্বেদ, আবার কোনটাকে বলছি অথর্ববেদ। যেহেতু শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদকে বলা হতো শ্রুতি। আবার এটাও বলা হচ্ছে যে বেদকে কোনো মানুষ সৃষ্টি করেনি, এটা দৈব বাণী। ভগবান এই 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 কথাগুলো বলে পাঠিয়েছে, এগুলো ভগবানের কথা, ভগবান নিজে মুখে বা ভগবানের মুখ নিঃসৃত বাণী। সেই জন্য বলা হচ্ছে যেহেতু কেউ পুরুষ সৃষ্টিকর নেই, তাই বেদকে বলা হচ্ছে অপৌরুষেয়। কি বলা হচ্ছে? অপৌরুষেয় বলা হচ্ছে। যখন এটাকে এই সকল যারা যারা শিখেছে তাদের মধ্যে থেকে অনেকে একসঙ্গে বসে যখন সেটাকে নোট ডাউন করলেন, বইতে লিখলেন, তখন সেই যে সংকলিত বই তাকে বলা হচ্ছে সংহিতা। সংকলিত বইটাকে বলা হচ্ছে সংহিতা। বোঝা গেল বিষয়টা? সেক্ষেত্রে বেদকে আমরা কি হিসেবে জানবো? বেদের কথার অর্থ হচ্ছে জ্ঞান। বেদ যেটা লিখিত হয়েছে, যে মুখনিঃসৃত বাণী হোক আর যাই হোক, বেদে যা কিছু রয়েছে, সেই বেদ যেটাকে আমরা বলছি তার কথার অর্থ হচ্ছে জ্ঞান, নলেজ। বেদের অপর নাম শ্রুতি। বললাম তোমাদেরকে সংহিতা যখন সেটাকে সাহিত্য আকারে লেখা হয়েছে, তখন তাকে আমরা বলছি সংহিতা। সংকলন করেছেন কে? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। প্রথমে বেদের সংখ্যা ছিল 3টা, সেই জন্য একে বলা হতো বেদত্রয়ী। ত্রয়ী মানে 3, বেদত্রয়ী মানে 3টে বেদ। কি কি বেদত্রয়ী? ঋক, সাম, যজু, এই 3টে বেদ প্রথমে রচনা করা হয়েছিল। দ্যাট ইজ ঋক বেদে রচনা করেছে, ঋক বৈদিক কালে রচনা করেছিল। 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচনা করা হয়েছে। অথর্ববেদ পরবর্তীকালে রচনা করা হয়েছে, যেটা উত্তর বৈদিক কালে। পরে অথর্ববেদের সংকলন করা হয়েছে। ওকে, নেক্সট দেখো। এরপর আমরা স্পেসিফিক বেদ সম্পর্কিত কিছু কথা জানবো। যেমন ধরো ঋগ্বেদ, এটাই পরীক্ষাতে পড়বে প্রাচীনতম বেদ। ভারতবর্ষের প্রাচীনতম সাহিত্য যদি বলা হয় বেদ করবে, ঋগ্বেদ করবে। ভারতবর্ষের প্রাচীনতম বেদ বললে ঋগ্বেদ বলবে। কটা মণ্ডল আছে, কটা খণ্ড আছে, কটা ভাগ আছে, কটা চ্যাপ্টার আছে? 10টা মণ্ডল আছে। শ্লোকের আকারে লেখা হয়েছে, সবগুলো শ্লোকের আকারে লিখেছে, সংস্কৃত শ্লোক। এই যিনি পাঠ করতেন, এই যে শ্লোকগুলো যিনি আওড়াতেন, যিনি পড়তেন, যিনি বলতেন, তাকে বলা হতো হোত্রী। কি বলা হয়? হোত্রী। এই যে বেদে যে শ্লোকগুলো লেখা হয়েছে, সেই শ্লোকগুলোকে ব্যাখ্যা করার জন্য সেই বেদের সাপোর্টেড আর একটা সাহিত্য তৈরি করা হচ্ছে, যাকে বলা হচ্ছে উপবেদ। ঋগ্বেদকে ব্যাখ্যা করার জন্য যে বেদ তৈরি হয়েছে তার নাম হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ। তাহলে এই ব্যাখ্যা যিনি করছেন, বুঝিয়ে বলছেন মানুষকে, তিনি কে? প্রজাপতি। প্রজাপতি যিনি পাঠ করছেন তিনি হচ্ছেন প্রজাপতি। এই যে ঋগ্বেদে 10টা মণ্ডল, এর মধ্যে সপ্তম মণ্ডল যদি আমরা দেখি, সপ্তম মণ্ডলে একটা যুদ্ধের কথা উল্লেখ আছে। কিছু ক্ল্যান্স, কিছু গোষ্ঠী তারা যুদ্ধ করছে। এরকম 10 জন রাজার গোষ্ঠী মিলে যুদ্ধ হচ্ছে, যেটাকে 10 রাজার যুদ্ধ বলা হচ্ছে। এই 10 রাজার যুদ্ধের কাহিনী সপ্তম মণ্ডলে বর্ণিত আছে, ঋগ্বেদের সপ্তম মণ্ডলে। নবম মণ্ডলে আছে একটা দেবতার কথা, সোম দেবতার কথা, সোম দেবতার আলোচনা। এগুলো পরীক্ষাতে এসেছে, তাই শুধুমাত্র এই জায়গাগুলো তুলে ধরা হয়েছে। দশম মণ্ডলে পুরুষ সূক্ত বলে যে অঞ্চলটা, সেখানে চতুর্বর্ণের আলোচনা করা হয়েছে। ঋগ্বেদে বলা হচ্ছে 4টে বর্ণের কথা। যারা পুজো করবে তারা ব্রাহ্মণ, যারা যুদ্ধপাঠ করবে তারা ক্ষত্রিয়, যারা ব্যবসা বাণিজ্য করবে তারা বৈশ্য, আর যারা এদের সেবা করবে তাদেরকে বলা হচ্ছে শূদ্র। সামবেদ শুধুমাত্র ভারতবর্ষের, একটা জিনিস মনে রাখবে, শুধুমাত্র
সেটা হচ্ছে ভারতবর্ষের ধ্রুপদী সঙ্গীতের উৎস হচ্ছে সামবেদ। ভারতবর্ষে যে আমরা যে আজকে গান শুনি, সেই গানের যে সপ্ত সুর, 7 স্বরের কথা বলা হয়েছে, 7 স্বরের কথা বলা হয়েছে, এর হচ্ছে আদি গ্রন্থ যদি বলা হয় সেটা হচ্ছে সামবেদ। দেখো, সাম কথার অর্থ হচ্ছে জ্ঞান। ভারতের ধ্রুপদী সঙ্গীতের ঘরানার উৎস, ভারতের সঙ্গীতের যে 7 স্বর এখানেই পাওয়া যায়। তাহলে ভারতবর্ষের যে সঙ্গীতের 7 স্বরের কথা বলা হচ্ছে, সা রে গা মা পা ধা নি, এই যে 7 স্বর, এই 7 স্বরের কথা কোথায় বলা আছে? সামবেদে বলা আছে। কোথায় বলা আছে? সামবেদে বলা আছে। এরপরে যেটা আসবে আমরা যজুর্বেদ। যজুর্বেদ বেসিক্যালি ধর্মীয় আচার অনুষ্ঠান এবং যজ্ঞের মন্ত্র এখানে রয়েছে। এই যে সামবেদ, ঋগ্বেদ, এগুলো পদ্য আকারে লেখা হয়েছে। যজুর্বেদে আমরা যদি দেখি, এখানে কি দেখবো আমরা? এখানে গদ্য এবং পদ্য দুটো আকারেই কিন্তু এই বেদটাকে লেখা হয়েছে। তাহলে এই 3টে বেদ বেদত্রয়ীর অংশ। যজুর্বেদকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা কৃষ্ণ যজুর্বেদ, একটা শুক্ল যজুর্বেদ। পরীক্ষাতে আসবে না, এইটুকু মনে রাখলে চলবে। শতপথ ব্রাহ্মণ আমি পরে আসছি। ব্রাহ্মণ সেই সকল গ্রন্থ যেখানে হচ্ছে বেদকে ব্যাখ্যা করতে অসুবিধে হচ্ছে, বেদকে সঠিকভাবে ব্যাখ্যায়িত করা যাচ্ছে না। উপবেদ তো আছেই, হ্যাঁ, আমাদের সামবেদের উপবেদও আছে, যজুর্বেদের উপবেদও আছে। সামবেদ যদি আমরা দেখি, যজুর্বেদের ক্ষেত্রে উপবেদ হচ্ছে ধনুর্বেদ, সামবেদের ক্ষেত্রে গন্ধর্ববেদ। এগুলো আসবে না তোমাদের পরীক্ষাতে, হয়তো আসবে না, একটু ডব্লিউবিসিএস পরীক্ষাতে, প্রিলিমস টিলিমস এগুলোতে বা মেন্সের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো আসে। বোঝা গেল এই জায়গাটা? তাহলে সামবেদ, যজুর্বেদ আর ঋগ্বেদ, এই 3টে জায়গা আমাদেরকে মনে রাখতে হবে। এই 3টেকে একসঙ্গে আমরা বলছি বেদত্রয়ী। কখনো রচনা হয়েছে? ঋগ বৈদিক কালে রচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে অথর্ব, উত্তর বৈদিক কালে রচিত হয়েছে। এটা কখন রচনা হয়েছে? উত্তর বৈদিক কালে। এখানে কি কি রয়েছে? ওই যে বললাম, উত্তর বৈদিক কালে মানুষের মধ্যে বুজরুকিটা আস্তে আস্তে করে বাড়ছে, ব্রাহ্মণদের ভণ্ডামি বাড়ছে। ব্রাহ্মণটা কি করছে? ক্ষত্রিয়র বাড়ি হোক, বৈশ্যর বাড়ি হোক, শূদ্রর বাড়িতে, যার বাড়িতেই পুজো করতে যাচ্ছে, এটা দাও, ওটা দাও, এটা করতে হবে, ওটা করতে হবে, বলি দিতে হবে। ইভেন নরবলি প্রথাও শুরু হয়েছিল। বলা হচ্ছে এইরকম পরিবেশ পরিস্থিতিতে বাঁচতে গেলে আপনার ছেলেকে বলি দিতে হবে, আপনার মেয়েকে বলি দিতে হবে। বলি প্রথা শুরু হচ্ছে এই সময়। কতটা জঘন্য বিষয়! যাই হোক, জাদুবিদ্যা, বশীকরণ, ঔষধ, বিভিন্ন গাছগাছরা দিয়ে ঔষধ তৈরি হচ্ছে, আয়ুর্বেদ ঔষধ, বিভিন্ন গাছগাছালি দিয়ে ঔষধ তৈরি হচ্ছে, জড়ি জটকা তৈরি হচ্ছে, বুঝে গেল? সেগুলো দিয়েই আবার বশীকরণের চেষ্টা করা হচ্ছে। জাদুবিদ্যা, কালাবিদ্যা, মানুষের মাথার খুলি নিয়ে বিভিন্ন তান্ত্রিকতা করা হচ্ছে এই সময়টাতে। সেগুলোর উল্লেখ কোথায় আছে? অথর্ববেদে। এই অথর্ববেদে উল্লেখ আছে যে প্রজাপতির 2 কন্যা সভা ও সমিতি। আমরা জানি সভা সমিতি, আমরা দেখবো এখনই। সভা হচ্ছে সাধারণ মানুষরা একটা যখন গোষ্ঠী তৈরি করছে, একটা অর্গানাইজেশন, একটা সংগঠন তৈরি করছে, তখন আমরা তাকে বলছি সভা। যখন কিছু উঁচু জাতির মানুষ, উচ্চ বর্ণের মানুষ, ব্রাহ্মণ ক্ষত্রিয় গোষ্ঠীর মানুষ বা পণ্ডিত বর্গের মানুষ যখন একটা সংগঠন তৈরি করছে, তখন তাকে বলা হচ্ছে সমিতি। বিদত আছে, যেখানে অতীব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ডিসকাশন হচ্ছে, সেখানকার যারা সদস্য তারা মিলে একটা সংগঠন তৈরি করছে, যেটাকে বিদত বলা হচ্ছে। সভা, সমিতি, বিদত, এইরকম 3টে সংগঠনের কথা আমরা বৈদিক পিরিয়ডে জানবো। বোঝা যাচ্ছে? এরপরে যে অংশটা আমরা পড়বো সাহিত্যের অংশ, বৈদিক সাহিত্যের অংশ। বেদ তো রয়েছে, বেদের উপবেদ কিছু রয়েছে। বেদকে যখন সংকলন করা হলো তাকে বলা হচ্ছে সংহিতা। এবার বেদকে যখন আমরা ব্যাখ্যা করছি তখন বেদের প্রচুর কিছু তো সংস্কৃতের শ্লোক, তো সেগুলোকে যখন বিভিন্ন পদ্যগুলোকে ব্যাখ্যা করা হচ্ছে, শ্লোকগুলোকে ব্যাখ্যা করা হচ্ছে, যে গ্রন্থে ব্যাখ্যা করা হচ্ছে তাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। কি বলা হচ্ছে? ব্রাহ্মণ। কে তৈরি করলেন এই ব্রাহ্মণ? রচয়িতা হচ্ছে যাজ্ঞবল্ক্য মুনি, পরীক্ষাতে আসে। বেদের ব্যাখ্যা করার জন্য রচনা হয়েছে ব্রাহ্মণ। কতগুলো আমাদের এই যে ব্রাহ্মণের কথা বলছি, প্রতিটি বেদের ব্রাহ্মণ রয়েছে, প্রতিটি বেদে ব্রাহ্মণ। 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টে বেদকে আমরা কি করছি? যখন ব্যাখ্যা করছি, তার জন্য ব্রাহ্মণ তৈরি হয়েছে। বেদের কিছু অংশে ব্রাহ্মণ তৈরি হয়েছে, তোমরা পড়বে এগুলো একটু ইন ডিটেলসে। যখন আমি ফাউন্ডেশন ক্লাস করাবো তোমাদেরকে সেগুলো বলবো, ঠিক আছে? শতপথ ব্রাহ্মণের কথা বললাম একটু আগে। শতপথ ব্রাহ্মণ, এরকম ব্রাহ্মণ আছে। কৌশিতকী আছে, ঐতরে আছে, তৈতরেও আছে, এগুলো সব ব্রাহ্মণ, ঠিক আছে? আরণ্যকটা তাহলে কি না, কিছু বেদের কিছু অংশ
বা কিছু সাহিত্য, বৈদিক যুগের কিছু সাহিত্য, যেটা মানুষ বানপ্রস্থ জীবনযাপন যখন করছিল, আমরা চতুরাশ্রমের কথা জানবো। চতুরাশ্রম মানে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য মানে গুরু গৃহে থেকে জ্ঞান লাভ, গার্হস্থ্য মানে জ্ঞানটার লাভ করে নিয়ে এসে তারপরে বিয়ে থা করে সংসার যাপন, তারপরে সংসার ছেড়ে দিয়ে বানপ্রস্থ বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে, তারপরে একটা সময় এসে শুধুমাত্র ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। এই 4টে আশ্রমের কথা আমরা জানবো। তো যখন সেই বানপ্রস্থ অবস্থায় মানুষ যখন অরণ্য বা জঙ্গলে ঘুরে বেড়াতো, ঘুরে তো আর বেড়াতো না, কোথাও গিয়ে জঙ্গলে বসবাস করতো। সেই জঙ্গলে বসবাসকালীন অবস্থায় তারা তাদের চিন্তাভাবনা কি করেছে, সাহিত্যের আকারে রূপ দিয়েছে। সেটাকেই আমরা বলছি আরণ্যক। কোথায় রচনা হয়েছে? জঙ্গলে। সংখ্যা কটা? 7টা। বোঝা গেল? অথর্ববেদ ছাড়া সব বেদের আরণ্যক অংশ আছে। অথর্ববেদ ছাড়া সব বেদের আরণ্য অংশ আছে। এখানে কি কি আলোচনা করেছে? জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, এই সকল বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে উপনিষদ। বেদের একদম শেষ, লিটারেচারের একদম শেষ, অর্থাৎ উত্তর বৈদিক পিরিয়ড শেষ হচ্ছে, বৈদিক সভ্যতা ধ্বংসের দিকে যাচ্ছে, এইরকম ফেজটাতে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়টাতে রচনা করা হচ্ছে উপনিষদ। কি? উপনিষদ। উপনিষদ মানে উপকণ্ঠে বসা, কাছে এসে বসা, পাশে এসে বসে যে জ্ঞান লাভ করা হচ্ছে এবং পরবর্তীকালে সেটাকে সাহিত্যের আকারে লেখা হচ্ছে, তাকেই আমরা বলছি উপনিষদ। অর্থ হচ্ছে গুরুর কাছে বসে জ্ঞান লাভ। উপনিষদ, উপকণ্ঠে মানে একদম কাছে, নিষদ মানে বসে জ্ঞান লাভ করাকে বলা হচ্ছে উপনিষদ। যে জ্ঞানটা লাভ করা হয়েছে তাকে যখন সাহিত্যের আকারে রূপ দেওয়া হয়েছে, তাকে আমরা বলছি উপনিষদ। কটা উপনিষদ আছে? 108টা উপনিষদ আছে। তাহলে 108খানা বই আছে, যেখানে কয়েকটা উপনিষদ 108টা তো আমরা মনে রাখতে পারবো না, সম্ভব নয়, কারণ আমরা হিস্ট্রি নিয়ে পিএইচডি করবো না, বা হিস্ট্রি নিয়ে রিসার্চও করবো না। যারা করবে হিস্ট্রি নিয়ে রিসার্চ, পিএইচডি করবে, তাদের ক্ষেত্রে উপনিষদ 8টা হয়তো লাগতে পারে, বা বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, ইভেন ব্রাহ্মণ, আরণ্যক, এগুলোকে আরো ইন ডিটেলস পড়তে হবে তাদেরকে। তো এই ছান্দোগ্য যে একটা উপনিষদ আছে, যার নাম হচ্ছে ছান্দোগ্য, সেখানে এই যে কৃষ্ণ, দৈবকী পুত্র কৃষ্ণ, তার বর্ণনা আছে কিন্তু এই উপনিষদে, তাই এটা ইম্পর্টেন্ট। বৃহদারণ্যক, এটা হচ্ছে সব থেকে বড় এবং প্রাচীনতম, দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেজন্য কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে সব থেকে প্রাচীনতম উপনিষদ কোনটা, সব থেকে বড় উপনিষদ কোনটা? উত্তর হবে বৃহদারণ্যক। এইখানে এই যে বৃহদারণ্যক উপনিষদ, এখানে গার্গী এবং যাজ্ঞবল্ক্যের সংলাপ রয়েছে। ব্রাহ্মণ গ্রন্থের রচয়িতা যাজ্ঞবল্ক্য মুনি। তাহলে গার্গীকে, বৈদিক সমাজে কিছু মহীয়সী মহিলার কথা আমরা জানব, যে সকল মহীয়সী মহিলা তাদের যে শাস্ত্র জ্ঞান, তাদের যে নলেজ, বেশ কিছু, তখন তো এই সময়টা পিতৃতান্ত্রিক সমাজ, সিন্ধু সভ্যতাতে আমরা দেখে এসেছি মাতৃতান্ত্রিক সমাজ, এখানে পিতৃতান্ত্রিক সমাজ। তাহলে এখানকার যে পুরুষ, জ্ঞানী পুরুষ যারা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু তর্ক বিতর্কে তারা মোকাবিলা করতে পারত, তাদের সঙ্গে যে তর্কের লড়াই হতো সেখানে অংশগ্রহণ করতে পারত। তো এরকমই যাজ্ঞবল্ক্য মুনির সঙ্গে যখন গার্গী বলে একজন ভদ্রমহিলা, এছাড়াও ছিলেন মৈত্রী, অপালা, লোপামুদ্রা, তোমরা নাম শুনেছো, 9-10 পড়েছো। এই গার্গী, যিনি সবথেকে মহিলাদের মধ্যে সবথেকে যিনি মহীয়সী ছিলেন, তিনি শাস্ত্র জ্ঞানে এতটাই পণ্ডিত ছিলেন, তার মধ্যে অগাধ পাণ্ডিত্য ছিল, তিনি যাজ্ঞবল্ক্য মুনির সঙ্গে তর্ক বিতর্কে অংশগ্রহণ করেছিলেন। সেই যে সংলাপ, তাদের মধ্যে যে তর্ক বিতর্ক কি হয়েছিল কি না হয়েছিল, সেই বিষয়টা এই বৃহদারণ্যক উপনিষদে কিন্তু উল্লেখ করা আছে। ইম্পর্টেন্ট। কঠ উপনিষদ, যম এবং নচিকেতার গল্প রয়েছে এখানে। তুমি এটা হয়তো তোমাদের পরীক্ষাতে আসবে না, একটু হায়ার পরীক্ষাতে আমি জাস্ট বললাম, তোমরা দেখলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্ন পাবে যে যম ও নচিকেতার, যে স্যার এইখানে বলেছিল পরীক্ষাতে আমাদের জন্য নয় ওদের জন্য, এরকম একটা ব্যাপার, দেখবে অপশান থেকে চট করে তোমাদের মনে চলে আসবে কঠ উপনিষদ। বোঝা যাচ্ছে? নেক্সট, জবলা উপনিষদে আছে এই যে চতুরাশ্রম প্রথা। জবলা উপনিষদে আছে চতুরাশ্রম প্রথা, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এদের কথা বলা আছে এই জবলা উপনিষদে। ওকে, নেক্সট দেখো, এইটা ইম্পর্টেন্ট, এইটা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ কেন না, এই উপনিষদের একটা অংশ আমরা আজও ব্যবহার করি এবং ভারতবাসীর কাছে বিরাট গর্বের বিষয়। আমরা সম্রাট অশোকের কাছ থেকে নিয়েছি অশোক স্তম্ভ, যেটা আজও আমাদের জাতীয় প্রতীক, অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভের নিচে যে কথাটা লেখা থাকে হিন্দিতে, সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হোক, সত্যমেব জয়তে যে কথাটা লেখা থাকে, সেই সত্যমেব জয়তে এই কথাটা লেখা আছে উপনিষদে।
কোন উপনিষদ? মুন্ডক উপনিষদ। তাহলে এখান থেকে পরীক্ষাতে আসতে পারে। মুন্ডক উপনিষদেই লেখা আছে সত্যমেব জয়তে, যেই সত্যমেব জয়তে আমরা অশোক স্তম্ভের নিচে ব্যবহার করি। তাহলে আমি ইতিহাস কেন পড়বো? আমি প্রথম দিনই বলেছিলাম যে ইতিহাস কেন পড়বো। ইতিহাস পড়বো তার কারণ হচ্ছে এটাই যে আমরা অতীতটাকে শিখবো, অতীতটাকে দেখব, অতীত থেকে অভিজ্ঞতা নেব, নিয়ে বর্তমান এবং ভবিষ্যৎটাকে সুদূর প্রসারী করব, সচেতনভাবে ইমপ্লিমেন্টেশন করব, প্র্যাকটিক্যালি তাকে অ্যাপ্লাই করব। তার জন্য আমাদের ইতিহাস পড়ার দরকার। তাহলে মুন্ডক উপনিষদ থেকে আমরা কি পাচ্ছি? মুন্ডক উপনিষদ থেকে আমরা সত্যমেব জয়তে এই কথাটা পাচ্ছি, যেখানে বলা হচ্ছে সত্যের জয় হবেই, সত্যের জয় নিশ্চিত। এই সত্যমেব জয় কথাটা, জয়তে কথাটা কোথায় রয়েছে? মুন্ডক উপনিষদে। ওকে, নেক্সট আরো কিছু সাহিত্যের কথা আমরা জানবো। পরবর্তীকালে এগুলো রচনা করা হয়েছে, যেমন ধরো পুরাণ, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, এগুলো তোমরা শুনেছ। 18টা পুরাণ আছে। রচয়িতা মহর্ষি লোমহর্ষ। মহর্ষি লোমহর্ষ তিনি পুরাণ রচনা করেছেন। পুরাণের বই সংখ্যা কতগুলো? 18টা পুরাণ আছে। যেখানে বিষ্ণু পুরাণ বলে যে বইটা, সেখানে আমরা দেখব মৌর্য বংশের কথা আছে, আমরা পড়ব। মগধে আস্তে আস্তে করে আমরা মহাজনপদের দিকে ঢুকবো, যেই মহাজনপদ বড় বড় সাম্রাজ্য তৈরি করেছে। মগধ সাম্রাজ্য তৈরি হয়েছে, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, তাকে উচ্ছেদ করার পর আমরা দেখব মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে কৌটিল্যের সহায়তা একটা বিরাট বড় অখণ্ড ভারতীয় সাম্রাজ্য তৈরি হয়েছিল। একদম কন্যাকুমারী থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান সবকিছু নিয়ে তৈরি হয়েছিল মৌর্য সাম্রাজ্য। এই যে মৌর্য বংশ, এই মৌর্য বংশের কথা উল্লেখ আছে বিষ্ণু পুরাণে। মৌর্য বংশের কথা আমরা জানতে পারছি বিষ্ণু পুরাণ থেকে। মৎস্য পুরাণে আছে সাতবাহনদের কথা, অন্ধ্রবংশ যেটা বলা হয়। অন্ধ্রবংশ ভারতবর্ষের মগধে এই সাতবাহনরা তাদের রাজ্য স্থাপন করেছিল, করে আস্তে আস্তে করে তারা অন্ধ্রপ্রদেশের দিকে চলে গেছিল। সেই জন্য এদেরকে বলা হয় অন্ধ্র সাতবাহন বলা হয়। সিমুক এইরকম একটা বংশের প্রতিষ্ঠাতা, তার কথা আমরা জানতে পারছি কোথা থেকে? মৎস্য পুরাণ থেকে। বায়ু পুরাণ থেকে আমরা জানছি শ্রীগুপ্ত প্রতিষ্ঠা করেছিল গুপ্ত বংশ। যেই গুপ্ত বংশ কাদের সামন্ত ছিল, সেই সকল কথা জানতে পারি আমরা বায়ু পুরাণ থেকে। কুষাণরা যখন ভারতবর্ষে শাসন করছে, কুষাণ ছিল বাইরে থেকে আসা কুষাণরা হচ্ছে বাইরে থেকে ভারতবর্ষে এসেছিল। ইউচি জাতির একটা শাখা হিসেবে আমরা বৈদেশিক যখন আক্রমণ পড়বো, এটাকে ভালো করে পড়বার। সেই যে কুষাণ ভারতবর্ষে যখন শাসন করেছিল, ভারতবর্ষের মূল স্রোতে নিজেরা মিশে গেছিল। ভারতবর্ষের যে সামাজিক অর্থনৈতিক যে পরিকাঠামো, একদম সুদৃঢ় একটা পরিকাঠামো তৈরি করেছিল। কুষাণ সাম্রাজ্যের ইতিহাস আমরা পড়ব এবং যথেষ্ট ট্রিমেন্ডাস হিস্ট্রি, মানে যথেষ্ট ডেভেলপড হিস্ট্রি আমরা ওই সময়কার পড়ব। তাদেরই সামন্ত ছিল গুপ্ত। পরবর্তীকালে যেই গুপ্তকালকে আমরা স্বর্ণকাল বলছি, গুপ্ত যুগকে আমরা বলছি ভারতবর্ষের ইতিহাসে সুবর্ণ যুগ, তারা কুষাণদেরই সামন্ত। এগুলো আমরা পড়বো। তাই গুপ্ত বংশের কথা আমরা জানতে পারছি বায়ু পুরাণ থেকে। এরপরে আসবো আমরা বেদাঙ্গ। বেদের কিছু অঙ্গ আছে আলাদা আলাদা করে, যেমন ধরো বেদের মুখ হিসাবে যাকে বলা হচ্ছে তার নাম হচ্ছে ব্যাকরণ। বেদাঙ্গ আছে 6টা। এই 6টাকে কোনোটাকে বলা হচ্ছে বেদের মুখ, কোনোটাকে কান, কোনোটাকে নাক, এরকম বলা হচ্ছে। জ্যোতিষ বেদের চোখ, নিরুক্ত বেদের কান, শিক্ষা বেদের মাথা, কল্প যোগ্য বিষয়ক বিষয়টা, কল্পতে রয়েছে ছন্দ, বেদ মন্ত্র। বেদ মন্ত্র বিভিন্ন ছন্দে উচ্চারণ করা হয় বলে তাই এটাকে ছন্দ বলা হচ্ছে বেদের অঙ্গ হিসেবে। ওকে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট এটা ইম্পর্টেন্ট, পুরাণটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের মহাকাব্য। এই সময় রচনা করা হয়েছিল রামায়ণ মহাভারত। আমরা প্রত্যেকেই দেখেছি ছোটবেলা থেকে রামায়ণ মহাভারতের বিভিন্ন এপিসোড টিভিতে দেখেছি, সাদা কালো টিভিতে। এখন রামায়ণ মহাভারতকে বিকৃত করে বহু কিছু করা হচ্ছে, তবুও মূল থিমটা একই রয়েছে। এই যে রামায়ণ বা মহাভারত, মহাকাব্য বলা হয়, হিন্দু ধর্ম মতে মহাকাব্য বলা হয়। রচয়িতাকে রামায়ণের মহর্ষি বাল্মীকি। শ্লোক ছিল প্রথমে 6000, পরে 12000, এখন বর্তমানে 24000 শ্লোক। কটা কাণ্ড আছে? 7 কাণ্ড। 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মা, আমরা কথাটা শুনেছি। অর্থাৎ 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মা কথাটা কেন ব্যবহার করা হয়? তার কারণ হচ্ছে সব কিছু শোনার পরেও যেন কিচ্ছু শুনিনি, কিচ্ছু জানিনি, কিচ্ছু বুঝিনি। এই জন্য বলা হয় 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতা হলো রামের মা। সব কিছু শুনলো, শুনে উল্টো কথা বলছে, না শোনার ভান করছে, ব্যাপারটা এরকম। যাই হোক, 7টা কাণ্ড রয়েছে রামায়ণে। 7টা কাণ্ড মানে 7 খণ্ড। বালকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, অনেক রকম কাণ্ড আছে। তোমরা যদি রামায়ণ পড়ো দেখবে, বুঝতে পারবে, বা যারা জানো আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন। মহাভারত রচয়িতা বেদব্যাস। এখানে শ্লোকের সংখ্যা ছিল 1,00,000।
এখানে খণ্ডগুলোকে বলা হয় পর্ব। 18টা পর্ব ছিল, এর মধ্যে ভীষ্ম পর্ব রয়েছে। যেই ভীষ্ম পর্বতে আমরা দেখব ভীষ্ম পর্ব যেটাকে নেওয়া হয়েছে আমাদের গীতা হিসাবে, পরবর্তীকালে গীতা হিসাবে নেওয়া হয়েছে ভীষ্ম পর্বটাকে। মহাভারতকে আমরা কি বলি? জয় সংহিতাও বলি, পরীক্ষাতে আসে কিন্তু জয় সংহিতা। মহাভারতকে আমরা জয় সংহিতাও বলি। ওকে, বোঝা গেল এই বিষয়টা? মাথায় রাখবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট হচ্ছে দর্শন, ফিলোসফি নিয়ে যারা পড়াশোনা করেছো তারা নিশ্চয়ই জানবে যে আমাদের ইতিহাসে যে দর্শনের কথা বলা হয়েছে, ষড়দর্শন, 6টা দর্শন রয়েছে। এখানে কিন্তু কে কোন দর্শন লিখেছে সেই বিষয়ে কিন্তু পড়ে। যেমন ধরো সাংখ্য দর্শন, কপিল দেব অনেক সংখ্যায় রান বানিয়েছে, এটা মনে রাখতে পারো। তাহলে সাংখ্য হচ্ছে কপিল। ন্যায়, যখন বৈদিক সমাজের শেষ ভাগে যখন মানুষের মধ্যে বুজরুকিটা আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে, তখন ন্যায় দিতে কে এসছে? গৌতম বুদ্ধ এসছে। তাহলে গৌতম বুদ্ধের ন্যায়, গৌতমের ন্যায়, গৌতম বুদ্ধ নয় কিন্তু, গৌতমের ন্যায় দর্শন। যোগ, বাবা রামদেব তোমরা জানো, পতঞ্জলি তার কোম্পানি। তাহলে যোগ হচ্ছে পতঞ্জলি। এই 3টে মনে রাখলে হবে। বৈশেষিক হচ্ছে কনাদ নয়, কনাদ, এটা হবে কনাদ, কনাদ, ঠিক আছে, কনাদ। পূর্ব মীমাংসা জৈমিনী আর উত্তর মীমাংসা হচ্ছে বাদরায়ণ। এই 3টে না পড়লেও চলে যাবে আশা করি। সাংখ্য দর্শন কপিল, ন্যায় দর্শন গৌতম, যোগ হচ্ছে পতঞ্জলি। গৌতমের আবার ও নেই, টাইপিং মিস্টেক, একটু কারেকশন করে নেবে। গৌতম, ঠিক আছে। নেক্সট দেখো, এই আমরা এতক্ষণ যা পড়লাম সবকিছু পরীক্ষাকে ওরিয়েন্ট করে, পরীক্ষাকে লক্ষ্য করে সব ইনফরমেশন দিলাম। এরপর খানিকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে বৈশিষ্ট্য হিসেবে, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঋগ্বৈদিক যুগের ব্যবস্থার মধ্যে রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল? রাজনৈতিক ব্যবস্থা বলতে প্রশাসনের কেন্দ্রে ছিল রাজা। কে ছিল? রাজা। সভা, ওই যে বললাম, নিম্ন সাধারণ মানুষের সংগঠন। সমিতি হচ্ছে উচ্চ বর্গের লোকের সংগঠন। বিদত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সংগঠন। এই সভা এবং বিদত, এই দুটো জায়গাতে মহিলারা অংশগ্রহণ করতে পারত, কিন্তু সমিতিতে পারত না। ধর্মিক অবস্থা, এখানে কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতেই হবে। না মনে রাখলে কিন্তু কেস খাবে তোমরাই। গুরুত্বপূর্ণ দেবতা যদি হয় তার নাম হচ্ছে ইন্দ্র। বৈদিক সভ্যতাতে গুরুত্বপূর্ণ দেবতাকে ইন্দ্র। বৈদিক সভ্যতাতে গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে ইন্দ্র, যার কথা বলা আছে বেদে প্রায় 250 বার। কতবার? 250 বার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে 200 বার। আমরা যখন কোনো একটা বন্ধুর নাম বা কারুর নাম যদি বারবার করে উচ্চারণ করি, কোনো কিছু বন্ধু সম্পর্কিত আলোচনা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, মজা হচ্ছে, আমি কোনো ব্যক্তির নাম যদি বারবার বলি, তাহলে সবাই তোমরা কি ভাববে? যে ওই ব্যক্তি আমার সব থেকে বেশি প্রিয়, তাই আমি ওর নামটা বারবার ধরছি। ঠিক বেদেও যখন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তখন ইন্দ্র 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 কথাটা প্রায় 250 বারের মতো ব্যবহার করা হচ্ছে। তাহলে সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে মানে কি? নিশ্চয়ই ওই সময়ে ওই দেবতাই গুরুত্বপূর্ণ দেবতা ছিল। তো তোমরা মনে রাখবে, কেন ছিল না ছিল ছেড়ে দাও। গুরুত্বপূর্ণ দেবতা ছিল ইন্দ্র, যার কথা আলোচনা করা হয়েছে 250 বার। দ্বিতীয় অগ্নি, তার কথা 200 বার। বরুণের দেবতা হিসেবে কাকে বলা হতো? বরুণকে কার দেবতা? বায়ুর দেবতা। আর সোমকে জঙ্গলের দেবতা হিসেবে বলা হতো। ওকে, নেক্সট। সামাজিক অবস্থা পিতৃতান্ত্রিক ছিল, বিধবা বিবাহ ছিল, বাল্য বিবাহ ছিল না, পিতৃতান্ত্রিক। এইটুকু মাথায় রাখবে, পিতৃতান্ত্রিক, ঠিক আছে। কাজের ভিত্তিতে 4 বর্ণের ভাগ ছিল। পুজো করলে ব্রাহ্মণ, সেনা হচ্ছে ক্ষত্রিয়, ব্যবসা করলে বৈশ্য, সেবা করলে শূদ্র। সব থেকে প্রিয় পশু গাভী, পবিত্র নদী সরস্বতী, সিন্ধু নদীর উল্লেখ সর্বদেকা। এগুলো আমি অলরেডি তোমাদেরকে করিয়ে দিয়েছি। বোঝা গেল? এই হচ্ছে টোটাল বেদিক সিভিলাইজেশন আর বৈদিক সভ্যতা। এর বাইরে আশা করি তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এখান থেকে যাই কোশ্চেন পড়ুক না কেন, তোমরা কিন্তু আনসার করতে পারবে। ওকে, ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমি খুব রিসেন্ট আরও 2-3টে ক্লাস, যেমন ধরো আমাদের প্রতিবাদী আন্দোলন, জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের ক্লাস, মহাজনপদের ক্লাস, আমি রেকর্ডেড ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, খুব রিসেন্ট। তোমরা ক্লাসগুলোকে করে নেবে, ঠিক আছে। আর সায়েন্সের ক্লাস অ্যাজ ইউজুয়াল আমরা মানে যেটা গ্যাপ গেছে সেই গ্যাপটা আমরা পূরণ করে দিচ্ছি, বা আমি তোমাদের পূরণ করে দিচ্ছি। আশা করি তোমাদের অসুবিধা হবে না। এর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার আলোচনা আমাদের যেটা বলেছিলাম শুরু হবে, সেটা শুরু হয়ে যাচ্ছে, বা শুরু হয়ে একদম 2-1-এর মধ্যেই শুরু হয়ে যাবে। আশা করি অসুবিধা হবে না। ওকে, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, নিজের দিকে খেয়াল রাখবে, হাসি খুশি থাকবে, আর পড়াশোনা করবে। ওকে।